আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দাদা, রংপুর অঞ্চল ভারতের মধ্যে নিয়ে নেওয়ার জন্য ভারতের একজন নিরাপত্তা বিশেষজ্ঞ, বোধহয় তিনি জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ দলেও ছিলেন, কর্ণাটক সম্ভবত নাম, উনি বললেন যে রংপুর অঞ্চল কিনে নিতে ভারতের চিকেন নেকের নিরাপত্তার জন্য এটা খুব প্রয়োজন। আহ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, এবং এইটা নিয়ে বাংলাদেশে খুব আলাপ হচ্ছে। এতদিন পর্যন্ত রাজনীতিবিদরা নানান বক্তৃতা দিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি দিতেন, শুভেন্দু অধিকারী দিতেন, কিন্তু নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এরকম লিখিত পরামর্শ দেয়া আগে শোনা যায়। এবং তিনি এটাও বলছেন নাকি যে যদি কিনে নেওয়া না যায় প্রয়োজনে বাংলাদেশের চিকেন নেক বলতে যেগুলো বোঝায় যে ফেনী অংশ এবং রংপুর অংশ সেটা দখলে নেওয়া যায়। এই আলাপে কতটুকু বাতাস বইছে আপনার কাছে কেমন, আপনার কাছে কি মনে হয়? কারণ এমনিতেই তো অস্থিরতা, বর্ডার অস্থিরতা চলছে পুশব্যাক নিয়ে, এবং আমাদের দিকে প্রচন্ড সমালোচনা আছে, যেটা স্বাভাবিক যে ভারত ভারতের দিক থেকে অমানবিক ভাবে একটা পুশিং করা হচ্ছে, অনেককে অমানবিক সময় কাটাতে হচ্ছে। আপনার কাছে জানতে চাই রংপুর অঞ্চল নিয়ে, এবং আপনারা আপনাদের চিকেন নেকের নিরাপত্তার জন্য অতীতের যে কোনো সময়ের তুলনায় অতিরিক্ত সেনা এবং সেনা শক্তি মোতায়েন করেছেন চিকেন নেকে, এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? গৌতম লাহিড়ী। ধন্যবাদ। কোন সামরিক বিশেষজ্ঞ কি বলেছেন? আমি ভারতের জাতীয় দিল্লি থাকা জাতীয় সংবাদপত্রে কোথাও কিছু পড়িনি, দেখিনি। আপনাদের ওখানে লোকেরা কোথায় কি হচ্ছে অবাচিত খবর বের পায়। ওখান থেকে কখনো কখনো বাংলাদেশেরও বিভিন্ন উগ্রবাদী চরমপন্থা, জামায়াত ইসলামী, কি ইসলামিকের উগ্রপন্থী লোক অনেক রকম মন্তব্য করে থাকে। সেটা যেরকম বাংলাদেশ সরকারের মতামত নয়, তেমনি ইনি যেটা বলেছেন সেটা ভারত সরকারের মতামত নয় বলেই আমি জানি। কারণ ভারত সরকারের মতামত একমাত্র আমাদের দেশে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেবেন, এমনকি পররাষ্ট্র সচিব না। যৌথ সাংবাদিক বৈঠক হলে পররাষ্ট্র সচিব থাকেন, কোনো বিষয় হলে যেটাতে ভারত সরকারের নীতির প্রসঙ্গ আসবে, পররাষ্ট্র সচিব নিজে বলেন যে এই বিষয়টা মুখপাত্র জবাব দেবেন, এটা আমি নয়, কারণ তিনি ভারত সরকারের। তবে ভারত সরকারের মুখপাত্র যতক্ষণ না কিছু বলছেন ততক্ষণ আলাপ আলোচনা গুলো সামাজিক গণমাধ্যমে হয়ে থাকে, হচ্ছে, সেটা ঠিক কথাই। কিন্তু আমার সত্যি কথা ব্যাপারে আমি কোনো আলোকপাত করতে পারবো না, প্রথমত। দ্বিতীয়ত, একটা সার্বভৌম রাষ্ট্র, তাকে ভারত আক্রমণ করে তার একাংশ দখল করে নেবে, এরকম একটা সাংঘাতিক সামরিক রণনীতির প্রসঙ্গ প্রকাশ থেকেও ঘোষণা করছেন, এটাও অদ্ভুত বিষয়। সামরিক রণনীতি যদি হয়েও থাকে সেটা ঘোষণা হয় না, সেটা যেদিন হবে সেদিন বুঝতে পারবে, কিন্তু সেটা কোনো ঘোষণা। এই সামরিক বিশেষজ্ঞ কে কি বৃত্তান্ত জানি না। আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি ভারতের কোনো প্রথম সারির সংবাদপত্র পড়িনি, বা এমনকি আপনারা যেন নিয়মিত ফলো করেন বাংলা কাগজ, আনন্দবাজার এবং রিপাবলিক পত্র, তাতেও দেখিনি। দাদা, কিন্তু চিকেন নেকের নিরাপত্তা সংক্রান্ত আপনাদের তো খুব জোরালো তৎপরতা আছে রিসেন্টলি, এবং আমাদের দেশেও যেহেতু ইউনূসের আমল থেকেই তো তৎপরতা আছে, তিনি তো মাঝে মাঝে হুমকি দিতেন দখল করে দেবেন। এখন বর্তমান তারেক রহমান সরকার এমন কোনো মন্তব্য করেননি চিকেন নেক, কিন্তু ভবিষ্যৎ যদি হয় তার একটা প্রস্তুতি থাকা দরকার। এই ধরনের প্রস্তুতি চিকেন নেকে ওখানে, মানে আমি যদি জানি, শুনেছি যে আসামের সঙ্গে বৈঠকের সময় রেলমন্ত্রী বলেছেন চিকেন নেকের মধ্যে আন্ডারগ্রাউন্ড একটা রেলওয়ে ট্র্যাক তৈরি করা হয়েছে, এবং যাতে ভবিষ্যতে কোনো কারণে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই পথে যাতে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ। কিন্তু আপনি যেটা বলছেন সামরিক সেনা মোতায়েন, আজকালকার সোশ্যাল মিডিয়া খুব সহজেই কিন্তু একটা মানে ছবি তুলে ফেলা যায়, কোনো গ্রামবাসী ছবি তুলে দিতে পারে। একটা ছবিও আমি সামরিক মোতায়েনের কোনো ছবি যদি হয়ে থাকে, নর্মালি যেটা আমরা ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেখেছি, সেগুলো হচ্ছে সেই সব সীমান্ত এলাকা গ্রামবর্তী মানুষকে সরিয়ে দেওয়া, যেমন সেনা মোতায়েন করা। তো এটা ঠিক কোন অঞ্চলে হয়েছে মানুষ সরিয়ে যাচ্ছে, এটা ভারতের সাংবাদিকরা কোনো খবর পাচ্ছেন না, বাংলাদেশের সাংবাদিকরা খবর পেয়ে যাচ্ছে। বাংলাদেশের সাংবাদিকদের প্রশংসাই করতে হবে, ভারতের থেকে তারা অনেক বেশি যোগ্য সাংবাদিকতা করছে। ভারতের সাংবাদিকরা ব্যর্থ, তারা পারছেন না জানতে। এছাড়া কি বলবো? যেটা জানি না আমি মন্তব্য করবো কি করে? আমি তো চোখেও দেখিনি, ছবিও দেখিনি, সামরিক মোতায়েনের ছবি দেখিনি, ওই সেনা কর্মকর্তা না কার কথা বলছেন তার আমি শুনিনি, পড়িনি। আমি তো ফলে মন্তব্য করবো কি করে? আমি তো জানি না কিছু। আর কে তিনি বলছেন, ভারত সরকারের মুখপাত্র যদি বলেন নিশ্চয়ই সেটা গুরুত্বপূর্ণ বিষয়, তখন এই বিষয় জানা যেতে পারে, বা ভারত সরকারের নীতি তখন সেটা ঘোষণা হতে পারে। আমার মনে হয় দাদা, সোজা কথা, এক কথা মনে হচ্ছে গুজব।
দাদা, সম্প্রতি গত সপ্তাহে একটা ঘটনা খুব আলোচনা তৈরি করেছে দুই দেশই, বাংলাদেশ এবং ভারতে। ভারতেও পত্রপত্রিকা এসেছে যে আমাদের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান তিনি আহ, দিল্লি এয়ারপোর্টে যাওয়ার পর একটা ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে আনা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। এর পরবর্তীতে কি এটা দুই দেশের সম্পর্কে কোনো চির ধরবে বা কোনো অবিশ্বাসের তৈরি করবে বলে আপনি মনে করেন? না, আদৌ করবে না। তার কারণ যিনি তথাকথিত ভাবে অপমানিত হয়েছিলেন, তিনি ফিরে এসেছিলেন, তিনি নিজে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে এই ঘটনার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারত আমন্ত্রণ জানালে আমি নিশ্চয়ই আবার যাব, এবং ভারতের সঙ্গে আমি বাণিজ্যিক সম্পর্ক আমরা চাই যে আরো বৃদ্ধি পাক। তো ফলে তার বক্তব্য, কিন্তু তিনি ওই বিষয়টাকে অতীত হিসাবে আমার মনে হয় সেটাকে আর গুরুত্ব দিচ্ছেন, তিনি দিচ্ছেন না বলে বাংলাদেশ সরকারও দিচ্ছেন না। যেটুকু সেদিন যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী তিনি বলেছিলেন দুঃখজনক ঘটনা, এবং তার ফলে তিনি সেখান থেকে তুষ্ট হয়ে ফিরেও গিয়েছিলেন। তাকে যদি অনুমতি পরে দেওয়া হয়েছিল, যদিও তিনি ফিরে গেছে। আমার মনে হয় না এটা নিয়ে কোনো বিষয়ে এই সামাজিক গণমাধ্যমেই আলোচনা চলছে, কিন্তু খুব বেশি আর নিয়মিত যে গণমাধ্যম দুদেশেরই, সেখানে কোথাও আর আলোচনা কোথাও নেই। এখন আপনি যদি বিষয়টার ব্যাখ্যা চান, যেহেতু তুললেন প্রসঙ্গ, কিন্তু আমাকে প্রকৃত তথ্যটা বলতে হয়। প্রকৃত তথ্য হচ্ছে তিনি একজন মন্ত্রী হয়ে কেন কূটনৈতিক পাসপোর্ট নেননি, এই প্রশ্নটা বাংলাদেশের সাংবাদিকদের করা উচিত ছিল। কূটনৈতিক পাসপোর্ট নিবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসময় আমেরিকা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তিনি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন কূটনৈতিক, আজকাল তো প্রেসিডেন্ট ট্রাম্প আবার মোদীর প্রশংসাও করছেন। তিনি কূটনৈতিক পাসপোর্ট তিনি কি নিয়েছেন? তিনি নিয়েছেন সার্ক ভিসা। আচ্ছা, আমি এটা জানি না যে সার্ক ভিসা তিনি কিন্তু দেওয়া হতে হয় সাংবাদিকদের জন্য, আর কোনো কোনো কর্মকর্তাদেরও দেওয়া হয়। ভারতে সার্ক ভিসা দেয় না, সার্ক ভিসা ভারতে দেওয়াই হয়, বন্ধ। কয়েকটা একমাত্র পাকিস্তান আর বাংলাদেশ দিত। সাংবাদিকরা কিছু পেয়েছেন বাংলাদেশে, কিন্তু সাংবাদিকরা সার্ক ভিসা নিয়ে ভারতে এসেছেন। কিন্তু সাংবাদিকরা যখন আসেন তখন সেটা সাংবাদিকতার কারণে আসতে পারে। সাংবাদিকতার কারণে এসে তিনি মেডিকেল চিকিৎসাও করতে পারেন না, তিনি কোন সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন না, যদি না সেটা মিডিয়ার বাইরে কিছু। এখন আমি ঠিক জানি না যে আপনাদের পররাষ্ট্র এই তথ্য উপদেষ্টা তিনি কোন ধরনের সার্ক ভিসা নিয়েছিলেন। সার্ক ভিসা যদি নিয়ে থাকেন, এখানে যেটা আলোচনা ছিল, সেই আলোচনা ছিল ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের সভা, যেটাতে পাঁচজন ধরে সদস্য তাতে যুক্ত নন, তাতে আফগানিস্তানও নেই, পাকিস্তানও নেই। সেই আলোচনাতে অংশগ্রহণ করার জন্য সার্ক ভিসাটা পরিপন্থী হয়ে যাচ্ছে, উদ্দেশ্যের পরিপন্থী হয়ে যাচ্ছে। আপনি যে বিষয়ে ভিসা নেবেন সেই বিষয়টাই, আপনি যদি বিজনেস ভিসা নিয়ে আসেন তাহলে বিজনেস সংক্রান্ত কাজ করতে হবে, আপনি যদি মিডিয়ার ভিসা নিয়ে আসেন তাহলে মিডিয়া সংক্রান্ত কাজ করতে হবে, ট্যুরিস্ট ভিসা নিয়ে এলে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে সংক্রান্ত কাজ করতে হবে, অন্য কিছু করতে পারবেন না। ফলে এক্ষেত্রে তিনি যে ভিসা নিয়েছেন সার্ক ভিসা, সেটা আইও এর জন্য প্রযোজ্য নয়। এটা আমার ধারণা তিনি প্রথম দিকে হয়তো তার কাছে মনে হয়েছিল যে তার সাধারণ পাসপোর্টটা যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে কালো তালিকাভুক্ত করে রেখেছিল, এই কারণে পাসপোর্টটা দেখার পরই সাধারণ পাসপোর্ট, তারপরে তিনি কালো তালিকাভুক্ত, পরে যদিও উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করে সেটাকে তাকে অনুমতিও দেওয়া হবে। আপনি একবারই সিঙ্গেল এন্ট্রি পাবেন এই বিষয় নিয়ে, এই দ্বিতীয়বার এই পাসপোর্ট নিয়ে আসতে পারবেন না, এটাও বলা হয়েছে। এখন যাই হোক, তিনি ফিরে যাওয়ার পর আমার মনে হয় বিষয়টা উপলব্ধিও করতে পেরেছেন। ভারতের যে অ্যাক্টিং হাই কমিশনকে দেখে যখন ধমক টমক দেওয়া হয়েছে, আদৌ না আমি অ্যাক্টিং হাই কমিশন কথা বলি, তারা তাদের প্রথাগত একটা প্রতিবাদ করেছেন যে একটা মন্ত্রীর অমর্যাদা করা হয়েছে বলে, সেটা তারা জানিয়েছেন, সেটা তারা বলেছেন, এটা ঘটনা। কিন্তু সেটা নিয়ে আমার মনে হচ্ছে না বাংলাদেশ নিজে থেকে আর কোনো একটা ইস্যু করতে চাইছে। ভারত তো চাইছেই না, কিন্তু বাংলাদেশও আর কোনো এটাকে নিয়ে ইস্যু করবে বলে মনে হয় না। বলুন পূর্ণিয়া স্যার। জি দাদা, আমি আরেকটা প্রশ্ন যেতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়া এবং চায়না ট্যুরে যাচ্ছেন। আপনি, আমার মনে আছে যদ্দূর, যে আপনি একটা আলোচনা বলেছিলেন যে একটু দেখার বিষয় যে তারেক রহমান তার ট্যুর প্ল্যানটা কিভাবে সাজান। তার এই চায়না সফরকে ভারতের দিক থেকে কিভাবে বিবেচনা করা হবে? কারণ আমরা তো জানি যে ভারত চায়না সম্পর্কটা এখন কোন পর্যায়ে আছে। আপনি যদি এই দিকটা একটু আমাদের দর্শকদের বিশ্লেষণ করেন। না, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন বাংলাদেশ সরকার প্রথম কথা হচ্ছে এটা সার্বভৌম সিদ্ধান্ত, এই সার্বভৌম রাষ্ট্র সার্বভৌম সিদ্ধান্ত নেবেন তারা কোন দেশে যাবেন। আমি শুনেছি তিনি মালয়েশিয়া আসছেন প্রথম,
মালয়েশিয়া থেকে চীনে আসবেন, একটা জিনিস স্পষ্ট করে আমি যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম, সেটা বাংলাদেশের এখনো কোনো গণমাধ্যমে দেখিনি। চীনের যে বৈঠকটা হচ্ছে দালিয়ান শহরে, চমৎকার শহর, আমরাও কাজে চলে যাবো, গেলে খুব যারা যাবেন তারা উপভোগ করবেন ওই শহরটা। আমি গিয়েছি। তো দালিয়ান শহরে এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার সম্মেলন বলা হয়, সামার দাভোস সম্মেলন, দাভোসের একটা গ্রীষ্মকালীন সম্মেলন হয়। সেই সম্মেলনটা মূলত আর্থিক বিষয় তো দুটোতেই আলোচনা হয়, কিন্তু যেটা সুইজারল্যান্ডে দাভোসে হয়ে থাকে তাতে সাধারণত রাষ্ট্রপ্রধানরা বা মন্ত্রীরা, এই ধরনের অনেক আমাদের ভারতবর্ষের মুখ্যমন্ত্রীরাও যান। আমি যেটা দেখলাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওয়েবসাইট খুলে, আপনারাও দেখে নেবেন তাহলে, কোনো নেতা মন্ত্রীর নাম সেখানে এখনো নেই। মূলত আছে বিভিন্ন দেশের রিজার্ভ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান, তারা সেখানে যাবেন। এবং যেগুলো বলা হচ্ছে ইমার্জিং কান্ট্রিজ, যেগুলো তাদের একটা সংখ্যাটা কম নয়, 90টা দেশের 1500 প্রতিনিধি যাবেন, সেটা লেখা আছে ওয়েবসাইট। তবে এটা হচ্ছে একটা বহু রাষ্ট্রীয় মঞ্চ বলতে পারেন, বহু দেশীয় মঞ্চ। তারেক রহমান চীনের দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন না, চীনের আমন্ত্রণে তিনি যাচ্ছেন তা নয়, ওই দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। যদিও বাংলাদেশ সরকার এখনো কিন্তু ঘোষণা করেনি সফরটা, এখনো ঘোষণা করেনি। তারা হয়তো দেখছে যে অন্যান্য দেশে তারা যাচ্ছেন। ভারত থেকেও আমি কিন্তু জানি না যে কোনো মন্ত্রী পর্যায়ে কেউ যাচ্ছেন কিনা, এখনো সেটা জানি না। প্রধানমন্ত্রী কিন্তু যাবেন না, কারণ প্রধানমন্ত্রী আগামী 18 তারিখ দিবেন, 23 তারিখ থেকে এই সম্মেলনটা, 23 থেকে 23, 25, 26 এরকম সম্ভবত হবে। খুবই গুরুত্বপূর্ণ সম্মেলন। সেই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের কোনো নেতা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, আমি শুনছি কূটনৈতিক সূত্র থেকে। ফলে একেবারে যে দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, সেই জন্য কোথাও কোনো একটা দেশে রাষ্ট্রে বহুরাষ্ট্রীয় সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে তিনি যোগ দিতে যাচ্ছেন, গিয়ে সেখানকার সেই রাষ্ট্রের প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। হয়তো সেই সাক্ষাৎকারে সৌজন্যতার বাইরেও কিছু আলোচনা হতে পারে, আমি এখনো জানি না, চুক্তি হবে না। কিন্তু যখন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করবে তখন হয়তো এটা জানা যাবে। ফলে সেই কারণে ভারতের থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য কেউই করেননি। হ্যাঁ, ওই আলোচনায় দ্বিপাক্ষিক যখন যদি কোনো আলোচনা হয়, যেটা হবে হয়তো, শুনছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে শুনছি যে তারা ব্যবস্থা করছেন চীনের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকগুলোর নির্দেশ দেখে হয়তো ভারত মন্তব্য করবে। কিন্তু তার আগে কেউ বহুরাষ্ট্রীয় মঞ্চে কেউ কোথাও যাচ্ছেন, সেটা আগাম কোনো মন্তব্য প্রতিক্রিয়া, সেটাতে মনে হচ্ছে না যে এটা তিনি ভারতের দ্বিপাক্ষিক আমন্ত্রণকে উপেক্ষা করে চীনের আমন্ত্রণ গ্রহণ করেছেন, সেটা এইটা ব্যাখ্যাটা সঠিক। আচ্ছা, আমার মনে দাদা হচ্ছে অনেকটা ব্রেকিং নিউজ দিলাম আমার মনে হচ্ছে, কারণ এটা বাংলাদেশের কেউ জানেন না, আর তো গণমাধ্যমে কোথাও দেখিনি আমি। তিনি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটে, সামার মিটিং বলা হয়, একটা হয় শীতে আর একটা হয় গ্রীষ্মে। এই গ্রীষ্মে চীনের মিটিংটা হচ্ছে দালিয়ান শহরে, ওইখানে যাচ্ছেন অনেকে। দাদা আমি একটু ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে যেতে চাই। আমরা এই চলতি সপ্তাহে দেখলাম যে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসার কথা অতিরিক্ত 2200 মেগাওয়াট বোধ হয়। ভারত সেটা অনুমতি দেয়নি, ভারত বলছে যে সঞ্চালন লাইনে চাপ আছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে অনেকে যেন এটা ইজি ভাবে নিতে পারছেন না। আবার এই পুশিং পুশব্যাক যে প্রক্রিয়াটা চলছে, এটা নিয়েও অনেকে মনে করছেন যে এটা ভারতের একটা চাপ তৈরি করা বাংলাদেশের উপরে। কারণ এই সময় এটা কতটা প্রয়োজন ছিল, কি ছিল না ছিল, আমরা কি এমন ভাবতে শুরু করব যে ভারত বাংলাদেশের উপরে নানান কারণে চাপ তৈরি করছে, যেটা আপনি মাঝে মধ্যে বলেছেন যে সম্পর্কটা কোথায় যেন জোড়া লেগেও জোড়া লাগছে না, তাহলে কি ভারত চাপ তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের উপর? চাপ বলুন বা যাই যেভাবেই ব্যাখ্যা করুন, এটা তো ঘটনা, সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না, এটা তো কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যেটা আমি আগে দুটো বিষয় বলে দিই, যে দুটো বিষয়ের কথা আপনি বলেছেন, 40 মেগাওয়াট নেপাল থেকে বিদ্যুৎ যায় বাংলাদেশে, যেটা ভারতীয় গ্রিড থেকে এই মাধ্যমে ব্যবহার করেই যায়। যেটা গ্রিড ব্যবহার করে যে বাড়তি 20 মেগাওয়াট যেটার কথা বলা হয়েছে, যেটা দিতে চাইছে নেপাল, বাংলাদেশ চাইছে, সেটা বাংলাদেশের গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে যে গ্রিডের ক্যাপাসিটি নেই। এবং আমরা যখন পশ্চিমবঙ্গের বহরমপুরের ভেড়ামারা থেকে যে 1200 মেগাওয়াট বিদ্যুৎ যখন দেওয়া হয়, এখনো দেওয়া হয়, সেটা কিন্তু একবারে 1200 মেগাওয়াট দেওয়া যায়নি।
সেটা 1100 আগে 500-600 হয়েছিল, সেটা বাড়িয়ে শেখ হাসিনা বাড়িয়ে 1100 করেছিলেন, তারপরে আরো 1200 হয়েছিল, কিন্তু তার জন্য ট্রান্সমিটারের ক্যাপাসিটিটা হয়েছিল। এইসব ক্ষেত্রে আলোচনার জন্য আমার মনে হয় সাংবাদিকদের থেকে যারা এই ইলেকট্রিক সংক্রান্ত বিষয়ে যুক্ত, আপনি বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ নিগম, তাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে যদি কথা বলেন, আমার মনে হয় তারা হয়তো প্রকৃত সত্যটা বলবেন। যে সত্যটা আমি জানি, সেই সত্যটা হচ্ছে ট্রান্সমিটারের ক্যাপাসিটি। ক্যাপাসিটি না বাড়ালে তো বাস করবে, আপনি 40ও পাবেন না, 0 পাবেন না। বাস্তব অবস্থাটা তো বুঝতে হবে কেন যাচ্ছে। ভারত দিচ্ছে না, বিদ্যুৎ তো লুকিয়ে আটকে রাখা যায় না। আমি তো আলমারি করে সিন্ধুকে ধরে ব্যাংকে সেফ ডিপোজিটে বিদ্যুৎ রেখে দিলাম, দেবো না বাংলাদেশ। এটা তো হয় না, বিদ্যুৎ যদি পাঠাতে থাকে, সে বিদ্যুৎ নিয়ে করবোটা কি? পাঠাতেই তো হবে, তাই না? সেক্ষেত্রে পাঠানো যাচ্ছে না বলে নেপাল আর পাঠাচ্ছে না, কারণ পাঠানো যাবে না, এটা সময় লাগবে। পাঠানো হচ্ছে না। ভারত, বাংলাদেশ, নেপাল কিন্তু দুই দেশীয় একটা সম্প্রদায়, একটা ওয়ার্কিং গ্রুপ আছে। যে ওয়ার্কিং গ্রুপের আমি সেটা আসছি পরে, আপনি বাংলাদেশ সরকার একটাও ওয়ার্কিং গ্রুপের বৈঠক করতে রাজি হচ্ছে না। আমরা বিদ্যুৎ দিয়ে যাচ্ছি, আমরা ডিজেল দিয়ে যাচ্ছি, কাঁচা সবজির অভাব হলে দিচ্ছি, পেঁয়াজের অভাব হলে দিচ্ছি, কাঁচা মরিচ হলেও দিচ্ছি, ডিমের সংকট হলে দিচ্ছি, তাই না? $12 বিলিয়ন বাণিজ্য যথারীতি অব্যাহত আছে। কিন্তু আপনারা একটাও কোনো উদাহরণ দিতে পারবেন না যে বাংলাদেশ সরকার এই সময় ভারতের জন্য এইটা করে থাকতে ভারত তার গুরুত্ব দিল না। একটা উদাহরণ আমি দিতে পারবো। কি উদাহরণ দিতে পারবেন? কোনজন বাংলাদেশ থেকে হাদি হত্যাকারীরা চলে এসছে, ইত্যাদি। এছাড়া ভালো খবর বাংলাদেশ থেকে ভারতের জন্য একটা ভালো খবর তো দিতে পারছেন না, যে আমরা বাংলাদেশকে ভারতকে বলেছি আপনাদের যে তুলার ওপর যে আমদানি ছিল সেটা প্রত্যাহার করে দিন। এবার আপনারা পাঠান সড়ক পথে। সেরকম কোনো সিদ্ধান্ত দেখছি না। আমরা চাইছি সমস্ত সীমান্ত হাটগুলো খুলে দিতে, আসুন আপনারা একসাথে বাণিজ্য শুরু করি, ওই শুনছি না। তো এখন গঙ্গার পানি চুক্তি যেটা রিনিউ করতেই হবে, সেটাতেও সন্দেহ দেখা দিয়েছে আপনাদের আগ্রহে। কারণ এটা হয় জানুয়ারি থেকে মে মাসে শুখা মরশুমের মধ্যে পানি সরবরাহ কতটা হচ্ছে তার মাপজোক করে। ফারাক্কাতে সম্প্রতি একটি কারিগরি দল এসেছিল মে মাসের শেষ সপ্তাহে। তা আপনি যখন বন্যা হবে তখন তো পানির মাপ নেওয়া হয় না, পানির মাপ নেওয়া হয় যখন শুখা মরশুমে, যখন পানি থাকে না, তাতে বোঝা যায় কতটা পানি প্রবাহিত হচ্ছে, সেই অনুসারে পানি বন্টন। সেই আলোচনাটাও তো আপনাদের বাংলাদেশ সরকার অনেক দেরি করে ফেলতো, এত দেরি। বহুকাল বাদে অবশ্য একটা ভালো হয়েছে যে দ্বিপাক্ষিক বিএসএফ বিজিবি বৈঠকটা হয়েছে। বৈঠকে আমার মতে সহমত হয়েছে। আমি আপনার সঙ্গে আলোচনাতে বলেওছি বোধহয় এর আগে, সহমত হয়েছে, উভয়ের যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের আভ্যন্তরীণ কারণে বিজেপিকে একটা বিবৃতি দিতে হয়েছে ব্যাখ্যা করে যে তারা কি কি ইস্যু তুলেছেন। স্বাভাবিক ইস্যুগুলো তুলেছেন, কিন্তু কিন্তু এই বৈঠকটার পর আপনি লক্ষ্য করে দেখুন ওই পুশব্যাকের বিষয়টা একটু সীমিত হয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছেন আমরা 4,000 মানুষকে পাঠিয়ে দিয়েছি, সেটা যেমন বলেছেন। আবার আমি দেখেছি বিএসএফ বলছে যে তারা অনেককে তারা এখানে ফিরিয়েও নিয়েছেন, আবার যারা ভুলভাবে তাদের বাংলাদেশি বলা হয়েছিল, সেটাও ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সংখ্যাটা কম, বেশি নয়, 10-15 জনের মতো, কিন্তু গেছে মুখ্যমন্ত্রীর সংখ্যা অনুসারে 4,000। কিন্তু এই ঘটনাটা নিশ্চয়ই একটা চাপ তো বটে, চাপ তৈরি তো হচ্ছে। কারণ যেহেতু আপনাকে বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে চুক্তি করছে, আইএসআই এর অবাধ গতিবিধি, তিস্তা প্রকল্প চীনের হাতে তুলে দেবেন, চীন সফরে যাবেন, ইত্যাদি। যেখানে ভারত কোথাও আপনাদের প্রায়োরিটি, বাংলাদেশের প্রায়োরিটিতে এই অগ্রাধিকারেই ভারত নেই। তো সেখানে আমরা কিন্তু তার সত্ত্বে বিদ্যুৎ বন্ধ করছি না। ওই যে বলছেন যে যারা ভাষণ দিচ্ছেন যে ভারত এটা কেন করলো, এটা অপমান করলো, এটা এই করলো, সব ভারতের দেওয়া বিদ্যুৎ থেকেই করছে। ওই বিদ্যুৎ না থাকলে তো অন্ধকারে পড়ে যাবে, কিন্তু আমরা তো সেটা করছি না। পুশব্যাক পুশিং হচ্ছে ঠিকই, কিন্তু বিদ্যুৎ যাচ্ছে, ডিজেল যাচ্ছে, সার এখনো দেওয়া যায়নি। সারে ভারতেও সংকট আছে, যেন সার চেয়েছেন, সেটাও দেওয়া হয়নি। খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি হয়েছেন, অন্যান্য অনেক দেশের সঙ্গে ভারতও ভোট দিয়েছে তাকে। যদিও বাংলাদেশে এক শ্রেণীর লোক প্রচার করেছিল ভারত নাকি ভোট দেয়নি, সম্পূর্ণ ভুল কথা। কারণ জয়শঙ্কর নিজে অভিনন্দন জানিয়েছেন তাকে। তিনি যখন এসেছিলেন তখন তিনি ভারতের ভোট চেয়েছিলেন, এবং ভারত তাকে রাজি হয়েছে, ভোট দিয়েওছে, তিনি হয়েছেন জাতিসংঘের সভাপতি। তো এখন আমি বলছি ভারত চাপ দিয়ে যাচ্ছে, ভারত এত কিছু করছে, কিন্তু বাংলাদেশ কি করছে তার একটা উদাহরণ বাংলাদেশের সাংবাদিকরা যদি দেয় যে আমরা এইটা করলো কিন্তু আপনারা সেটা গুরুত্ব দিতেন, এটার একটা উদাহরণও পাইনি আমার জানা নেই। আপনারা যদি জানেন তো বলুন, আমি তো মেনে নেব, জানি এটা ঘটনা বাংলাদেশের
একটা জঙ্গিকে ধরেও তো ভারতের রাজনীতি করে কিছুই করেন কিন্তু কি বলবো বা না দেয়া অবৈধ ভারতীয় যে আছে বলে বলেছিল তাদের একটা কেউ ফেরত দেয় কিছুই তো করছে না আপনারা চীন পাকিস্তান নিয়ে বসে আছেন। প্রায় আমি বলছি আপনাদের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকারে ভারত নেই কিন্তু কিন্তু বাংলাদেশ তো বলছে যে আমরা এটা আমাদের ধারণা করছে না। ভারত যে চুক্তিগুলো ডক্টর ইউনূসের সময় বাতিল করেছিল সেগুলো ভারত যে চুক্তিগুলো ডক্টর ইউনূসের সময় বাতিল করেছিল সেই চুক্তিগুলো আবার ভাবে বন্ধ করে রেখেছে। ভিসা স্বাভাবিক করছে না। ভিসা তো একটা সার্বভৌম ছিল আপনারা কেন খালি ভারতের ভিসা নিয়ে সমস্যা ট্যুরিস্ট ভিসা চাইছেন তো মেডিকেল ভিসা তো দেওয়া হচ্ছে আপনার চীন পাকিস্তানে এত ভালো ভালো হাসপাতাল আছে যান সেখানে কি মুশকিল ভারতেই আসতে হবে এটা সস্তা বলে এটা বলেছেন কিন্তু আমরা মেডিকেল ভিসা আমি শুনেছি আমাদের হাই কমিশন বাড়িয়ে দিচ্ছে পর্যটন ভিসা দিচ্ছে না এটা ঘটনা দিচ্ছে না এখনো সেটা তার একটা কারণের কথা একবার বলেছিলাম জানি না আপনাকে বলেছিলাম কিনা ভারতের ভিসা সেন্টার গুলো থেকে যারা সমস্ত কর্মচারী কাজ করতো কূটনীতিবিদ না তো সাধারণ কর্মচারী তারা ভয়ে যে পালিয়ে এসেছিল তাদের কেউ কেউ ফিরে গেছে কিন্তু সকলে যায়নি সব পরিবার নিয়েও যায়নি কারণ ভারতের আপনি জানেন তো ভারত বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করেছিল মানে পরিবার নিয়ে কেউ যাবেন না সেটা যদিও আমাদের হাই কমিশন আপনার পরিবার নিয়ে গেছেন পৌঁছেছেন সেখানে ফলে সেখানে ভারত বাংলাদেশের কাছে হাই কমিশন থেকে নিরাপত্তা সংক্রান্ত কিছু সুবিধা চাওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমি শুনেছি সেগুলো দেওয়া হয়। যে এই প্রশ্নগুলো আমার মনে হয় বাংলাদেশ সরকার বা পড়াশোনা করলে জানা যাবে যে আমি সত্যি সত্য বলছি না অসত্য বলছি তাই না সেটার একটা ক্লারিটি হওয়া দরকার। দাদা আমি সবশেষে আরেকটা প্রসঙ্গে জানতে চাই যে বর্তমান সরকারের দিক থেকে বিএনপি সরকারের দিক থেকে এটা মোটামুটি এখন ওপেন হয়ে গেছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না এবং আজকেও বাংলাদেশের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আপনার কাছে কি আপনার কি ধারণা যে এভাবে আওয়ামী লীগ থেকে যাবে বা তার পক্ষে এই নিষেধাজ্ঞা কোনো রাষ্ট্রের কোনো রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেবেন না আর রাজনীতি করতে দেবেন না এটা যারা বলে থাকেন এটাই তো প্রকৃত ফ্যাসিবাদ না এটাই তো ফ্যাসিবাদ তা আমরা ফ্যাসিবাদ বলে আখ্যা দেবো ভবিষ্যতে ফ্যাসিবাদী সরকার আছে মন্ত্রী যেটা বলেছেন সেটা বাংলাদেশের সরকারের সবটা মত এরকমও আমি শুনেছি যে বরঞ্চ আগে এখন রাস্তায় মিটিং মিছিল আওয়ামী লীগের অনেক বেড়েছে আরো বাড়বে কারণ আওয়ামী লীগের নেতারা নির্দেশ দিয়েছেন যে যেখানে পারো যেমন দাবিও করো নেমে পড়ো রাস্তায় এবং সেই পরিবেশটা আরো বাড়বে এবং তাতে আগের তুলনায় আর কিছু ধরপাকড় হচ্ছে না যে তা নয় তবে তুলনামূলক ভাবে কম এটা এক দ্বিতীয়ত হচ্ছে এখন আওয়ামী লীগের সিদ্ধান্তে যত যেখানে যেগুলো স্বাভাবিক নির্বাচনের প্রক্রিয়া আছে আইনজীবী অ্যাসোসিয়েশন হোক যেখানেই হোক সেগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং করছেনও কয়েকটি জায়গায় আগামী বছরেও সম্ভবত হতে পারে আমি জানি না এই বছর না আগামী বছর যে স্থানীয় সরকারগুলোর যেগুলো আপনাদের আমরা পুরসভা বলি সেগুলোর একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে বিনা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ দেওয়া হতে পারে যে আওয়ামী লীগ পন্থী যারা আওয়ামী লীগের সমর্থক যারা আওয়ামী লীগ করেন যারা এখনো রয়েছেন সেইটা যদি হয়ে থাকে কারণ একটা সময় তো শেখ হাসিনাও বিনা প্রতীকে নির্বাচনের কথা বলছেন তাহলে বিনা প্রতীকে নির্বাচন যদি হয় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এটা ঘটনা ফলে আমার মনে হয় আপনারা যতটা আপনি কঠোর অবস্থানের কথা বলছেন বিএনপিকেও ভাবতে হচ্ছে যে জামায়াতে এর ফলে দেখুন রাজনৈতিক কোনো স্থান তো শূন্য থাকে না আপনার আওয়ামী লীগের মতো একটি যদি অসাম্প্রদায়িক এবং লেফট অফ দ্য সেন্টার লিবারাল উদারবাদী একটা দল যদি না থাকে তাহলে ময়দানে দক্ষিণপন্থী এবং চরমপন্থীরাই সেই স্থানটা দখল করবে খুব স্বাভাবিকভাবেই সেটা কি তারেক রহমানের পক্ষে খুব সুখকর হবে সুখকর এখনো তারেক রহমান সরকার তাদের চাপে রয়েছেন এই প্রসঙ্গে আপনাকে বলবো যখন আগেও বলেছেন একজন বলছি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক খুব সম্মানীয় অধ্যাপক যিনি জঙ্গিবাদ উপর অনেক বই লিখেছেন গবেষণা করেছেন তাকে বিভিন্ন মামলায় তাকে আটকে রেখে শেষ পর্যন্ত জামিনও হয়েছিল সর্বশেষ মামলাতেও জামিন হয়েছিল কিন্তু তাকে একটা বোমা বিস্ফোরণের মামলায় শেখ হাসিনার সঙ্গে তাকে যুক্ত করে আবার তাকে আটক রাখা হয়েছে তিনি বোমা বিস্ফোরণে যুক্ত মানে এ তো মানে ঘোড়াতে বললে ঘোড়াও হাসবে তাই না এটা তো বিশ্বাস করার একজন অধ্যাপক
যিনি গবেষণা করে তার গবেষণা জামায়াতের পছন্দ নয়, ফলে এটা জামায়াতের চাপে বিচার ব্যবস্থাটা তারা নত জানু হয়ে জামায়াতের কথা শুনে তারা তাকে জানতে দিচ্ছে না। এটা বাংলাদেশের চরিত্র, এটাই ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ বলে। ফ্যাসিবাদ বারবার যে বলা হয় ফ্যাসিবাদ না, ফ্যাসিবাদটা কি এখন প্রতি রন্ধে রন্ধে বেড়াচ্ছে, একটি গণতান্ত্রিক দলকে রাজনীতি করতে দেবো না, এটা যদি ফ্যাসিবাদ না হয় তার কি ফ্যাসিবাদ? বিনা বিচারে আটকে রেখে দেবো, এটা যদি ফ্যাসিবাদ না হয় তাহলে ফ্যাসিবাদ কি? আবার যদি কোনো সম্মানীয় অধ্যাপক তিনি গবেষণা করেছেন বলে তাকে আটকে রাখবো, তাকে ভুল মামলা দিয়ে আটকে রাখবো, এটা যদি ফ্যাসিবাদ না হয় তাহলে ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদের সংজ্ঞা তো এখন তাহলে সকলকে বলবো যে হিটলারের মেন ক্যাম্পটা আর একবার যে তার মূল প্রস্তাব, যেটা আদর্শ, যেটা তার বাইরে, সেই মেন ক্যাম্পটা পড়ে দেখুন। মেন ক্যাম্পে যা যা লেখা আছে তাই তাই আপনাদের ওখানে হচ্ছে কিনা এগিয়ে দেখুন, এটুকুই বলতে পারি। দুর্ভাগ্যজনক। তা আমার মনে হয় একটু দ্বিধার মধ্যে আছে, যদি সবটা তাদের নেতিবাচক নয়, একাংশ চায় না। যিনি বলছেন তিনি জানেন আওয়ামী লীগ ফিরে এলে তিনি তার পক্ষে যেতে আর সম্ভব নয়, সেটা জানেন তিনি ভালো করে, তিনি বলছেন। ফলে এই কারণে বিএনপির মধ্যে একটা অংশ চান যে একটা কি করে, আমি জানি না, আমি তো শুনেছি নেতৃত্বের কোনো আলোচনা হচ্ছে, হয়তো কোনো বোঝাপড়া হয়েও হতে পারে। হয়েছে। যাই হোক, এটা আপনি ঠিকই বলেছেন। আমার মনে হয় তিনি ওই বিএনপির যে আধা শিক্ষিত সম্রাট বাবর ছিলেন, সে অনেকে কিন্তু জানে না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আধা শিক্ষিত। ঠিক আছে, যারা আমাদের সনদ নিয়ে কথা বলতে আসেন তাদের বলতে চাই আপনাদের যে মহামান্য পীরানে পীর দস্তগীর সম্রাট বাবর তিনি কিন্তু আধা শিক্ষিত। যাই হোক, এখন বুঝে নিয়েন কে কত শিক্ষিত, বিশ্বাস না হয় তাকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনারা। আমার দুর্ভাগ্য অথবা সৌভাগ্য, যখন তিনি লাগেজের ব্যবসা করতেন আমরা তো বুঝতাম না লাগেজ ব্যবসা কি, আমরা থাইল্যান্ডে যেতাম হইলো বেড়াইতে, পরে মনে পড়েছে এই লোকটাকে মনে আছে যে তিনি লাগেজ ব্যবসা করা থেকে হাফ শিক্ষিত লোকটা শুধুমাত্র তারেক রহমানের পদধূলির কারণে, তার পাও ধোয়া পানি খাওয়ার কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে গেছিলেন। তিনি বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুজ। সম্ভবত এই যে আমি যেহেতু ভদ্র মহিলা, আমি কোনো নারী বিদ্বেষী বক্তব্য দিতে রাজি না, কিন্তু তাই সাধারণভাবে একটু বলতেছি, ভাবির পোলারা হইলে ততক্ষণ ধুয়ে দিতাম। তো আমার এই ভাবি বা আপা বা আমার বিআইন তিনি যে সুন্দর ইংরেজি বলেছেন, আমার ধারণা সম্রাট বাবর বলেছে যাক এতদিনে আমার একটা মুড়িদান পাওয়া গেল। ঠিক আছে, আবার মহিলা মুড়িদান, সম্ভবত সবচেয়ে বেশি খুশি সম্রাট বাবর। সেটা তো গেলই। আপনি যেটা বললেন, দেখেন খাল কাটলো বিএনপি, বললো যে তারা 15 দিনেই বাংলাদেশের অর্ধেক খাল কেটে ফেলেছে। এইখানে দুর্নীতি আওয়ামী লীগ কেমনে করলো আমি তো বুঝতে পারলাম না। আমি অঙ্কে খুব কাঁচা, আমি অঙ্কে সবসময় সর্বদাই কম নম্বর পাইতাম, কিন্তু এত কাঁচা না যে 18 মাস ক্ষমতায় থাকলো হইলো তাদের তাদের বড় ভাই বা দুলা ভাই বা খালাতো ভাই ডক্টর ইউনূস আদম ব্যাপারী, তিনি 18 মাস ক্ষমতায় থাকলেন, আর এরা ক্ষমতায় থাকলো তখন করলো খাল খনন। এইখানে দুর্নীতি আওয়ামী লীগ কিভাবে করলো আমি বুঝতে পারলাম। আমি তো অঙ্কে দুর্বল, আমাকে যদি তারা একটু বুঝাই দিত আমি খুব খুশি হইতাম। আমি অঙ্কে দুর্বল হইতে পারি, বাংলাদেশের মানুষ এত অঙ্কে দুর্বল না। ঠিক আছে, তারা কিন্তু এটা বুঝে গেছে এই ইয়ার কি ফাইজলামি। এই যে আমাদের সাবেক র্যাবের প্রধান বেনজির আহমদ, তার বিরুদ্ধে কি বললো, তিনি নাকি প্রথমে বললো শত শত কোটি, তারপরে যখন তাকে খুঁজে পাওয়া গেল তখন বললো যে হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন। সর্বশেষ আমরা জানলাম, আমিও বিশ্বাস করতে পারি নাই, আমি ভেবেছিলাম 1400 কোটি টাকার চার্জশিট দিয়েছে, পরে শুনি 14 কোটি টাকা। অর্থাৎ যার গরু সেই এখন বলতেছে আমার গরু বিয়াই নেই। মানে চার্জশিট দিল ইউনূসের আমলে মামলা, চার্জশিট দিল আমার ভাবির পোলাদের সরকার, আমাদের জাতীয় ভাইয়ার সরকার, 14 কোটি। তাহলে এখন কে আসামি করা, কাকে আসামি করা উচিত আমি তো বুঝে উঠতে পারতেছি না। বেনজির আহমেদ নাকি যারা এতদিন বললো বেনজির আহমেদ সাবেক র্যাবের প্রধান, ধরে নিলাম তিনি দুর্নীতি করেছেন, মেনে নিলাম, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে ওই যে আমার শ্রদ্ধা কমরেড মঈনুদ্দিন খান, ধরে নিলাম তিনি দুর্নীতি করেছেন। ভাই 1000 কোটি টাকা লেখো, 1500 কোটি লেখো, কমসে কম 100 কোটি লেখো। এইভাবে বেজ্জতি করার কোনো মানে হলো? সেখানে আমার ভাবির পোলাদের পিএস 200, 300, 400 কোটি টাকা মারে। যেরকম দাঁড়িয়ালা তানবির নাকি মনে হচ্ছে এইমাত্র ঈসা নবীর সাথে আসর নামাজ পড়ে টপ করে পৃথিবীতে পদার্পণ করেছেন। সে ভাবির পোলার নামেও বই কেলেঙ্কারি, প্রিন্টের কেলেঙ্কারি 400 কোটি। তাহলে সেইখানে বেনজির আহমদকে এত বড় দুর্নীতিবাজ, আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ, এত ক্ষমতা ধর, মাত্র 14 কোটি টাকার চার্জশিট। ইস, আমার তো মনে হয় বেনজির সাহেবের 11 উপরে মামলা করা উচিত, আমার নামে কেন মাত্র 14 কোটি টাকা নেই? একদম পুরা বেজ্জতি। আমি যদি বেনজির আহমেদ হইতাম, আমি তাকে নাকি দুবাই ধরেছি, আমি দুবাই থেকে মামলা করতাম, বাট আমার ইজ্জত, আমার মুখটাই নষ্ট করে দিয়েছে। জি 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 জি, এটা বলা উচিত। যেটা বললেন, এই যে আমাদের আপারা ভাবিরা সংসদে যা বলতেছে, কাজ না থাকলে না খই বাঁচতে। বিএনপির নেতা, বিএনপির এমপি, বিএনপির মন্ত্রী, বিএনপির মুসলেখা সরকারের মুসলেখা বিরোধী দল, আমার ভাবির পোলারা, তারপরে কি বলে আর স্বতন্ত্র প্রার্থী যারা মুসলেখা স্বতন্ত্র প্রার্থী, এতে তো কোনো কাজ নাই। তো কাজ না থাকলে তখন খই বাঁচতে হয়, খই বাঁচতেছে।
খই ভাজাও কিন্তু একটা কাজ। দিন শেষে খই ভাজলে সেটা শীতকালে মোটামুটি আত্মীয়দের খাওয়ানো যায়। এরা যদি আরো কোনো প্রবাদ থাকে বানাইতে হবে, এদের তো কোনো কাজ নাই, তাইলে ডাইলে একসাথে করে দিছে, চাল ডাল বাঁচতেছে আর কোনো কাজ নেই, তাই উদ্ভট কথা বলতেছে, উদ্ভট শব্দ উচ্চারণ করতেছে, সংসদে উদ্ভট বিষয় আনতেছে। এখানে হামের শিশু টিকার হবে, শিশু মারা যায় কথা নাই। এখানে চুক্তিতে আমাদের 60 কোটি টাকার জাহাজ চলে গেল কোনো কথা নাই। এখানে ডিম আনবেন আমেরিকা থেকে, তারপরে ভুট্টা আনবেন, গিদরের গুস্ত আনবেন, ডাবল ডাবল টাকা দিয়ে, এগুলো না আলোচনা নাই। এখানে সার্বভৌমত্বের কথা নাই। তাই তারা এগুলো বলবে। কখনো কখনো মনে করেন ফতোয়া নিয়ে, বোরকা নিয়ে, এগুলো কোনো আলাপ। কোন মেয়ে কি বোরকা পড়লো না পড়লো, আবার সেই বোরকা নিয়ে আলোচনা করলে আবার ফতোয়াও দেয় মৌলভী সাহেব। তারা আবার ফতোয়াও দেয়। মাশাআল্লাহ, শুরুতেই তো আপনাকে বলেছি যে এতে তো কোনো কাজ নাই, চাল ডাল মিশিয়ে দেয় তারেক রহমান, যে তোমরা জামাত, হেফাজত, চামড়া নাই পীর বা যারাই আছো সংসদের বাইরে, তোমরা চাল ডাল বাঁচো। তার জন্যই এগুলো হচ্ছে এবং হতে থাকবেই। এখানে আসমান কাঁপতেছে, তার মেয়ের তো এখন পয়েন্ট শুনতেছি না, তার বাপে কি বললো। আবার দেখেন এটারই আবার মানে কাজ না থাকলে যে খই বাজে, এটা নিয়ে আবার জামাত মাতামাতি করতেছে। উনি বলেছেন এটা এক ধরনের সময়ের অপচয়, আবার এটা নিয়ে তারা মাতামাতি করেছে, ধর্মীয় ইস্যু বানিয়ে ফেলেছে। কারণ তাদের তো এমনি বাটপারি করতে হবে। তাদের লোকেরা নবী রাসুলকে ব্যভিচারী বানাবে, নবী রাসুলকে মানছে নবী রাসুল এবং হাবির অন্যের বউনে টানাটানি করবে, এগুলো তাদের লোক বলবে, ওইটা নিয়ে কোনো ফতোয়া নাই। কিন্তু ওই যে আসমান কাঁপানি সেই ম্যাডাম আর বাবা নাকি বলেছে, এটা তো একরকম তিনি খারাপ বলেননি। কারণ হলো যে যদি এটা বলা উচিত হয় না, আমি বলছি না এটা উচিত হয়েছে, কারণ সংসদে এগুলো বলার, কার পোশাক কি, কার চুল কেমন, এগুলো বলার সময় আছে নাকি? এত সেকেন্ডে খরচ হয়। এই বোরকার মধ্যে কে আছে আসলে তো আমরা কি ঝর্ণা ঘটনা জানি না? আমরা কি মামুনুল হকের ঝর্ণা কেলেঙ্কারি জানি না? শহীদুলের বউকে নিজের বউ বলে চালাই দিল। এখন তো আমরা তখন তো দোষ দিয়েছিল যে সেটা নাকি যুবলীগ, ছাত্রলীগ, তার বউকে নিয়ে। প্রথমে বললো অন্যজনের বউ নিয়ে ছাত্রলীগ এটা করছে, পরে যখন বললো যে এটা আমার বউ, মানে 501 মৌলভী মামুনুল হক বললো হেফাজতের নেতা আমার বউ, তখন এরা বললো এই যে দেখো বউ নিয়ে গেছে ডিস্টার্ব করে। আমরা তো মামুনুল হকের যে মুসলেকা আছে, মানে যে ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে যে মুসলেকা আছে, মানে নির্বাচনী ওয়াদাপত্রে, আমরা তো নমিনেশন পেপার তো সেই বইয়ের নাম দেখলাম না। মানে এরা এরকম মিথ্যুক, এরা কাজ না থাকলে অন্য কাজ। ওটা নিয়ে কোনো ফতোয়া নাই। ফতোয়া আসছে যে একটা মানুষ সংসদে যাবে, তাকে আপনি চেহারা দেখলেন না, বুঝবেন কেমনে যে সে আসলে জঙ্গি নাকি? কারণ আজকাল তো বাংলাদেশে, আচ্ছা আপনি দেখেন আমেরিকান ইমিগ্রেশনে শাহরুখ খানের মতো সুপারস্টারকে 7-8 ঘন্টা বসায় রাখে। পাকিস্তানের পারভেজ মোশাররফের মতো প্রেসিডেন্ট এবং জেনারেলকে তার আন্ডারওয়্যার পর্যন্ত খুলে রাখে। নিরাপত্তার প্রশ্ন তো মানুষ প্রশ্ন করতেই পারে, এটা অস্বাভাবিক। তবে এগুলো আলোচনা করে সময় নষ্ট করে, যে বললাম এদের হাতে তো প্রচুর সময়, অজস্র সময়, এদের হাতে সময় নষ্ট করার মতো সময় আছে, কাজ নাই তো কোনো। এদের সারাদিন কাজে, এখন আওয়ামী লীগের বিরোধিতা করে বয়ান দিতে দিতে শেষ, আর তো নাই। আওয়ামী লীগের গালাগালি দিতে দিতে, বঙ্গবন্ধুকে গালি গালাজ করতে করতে আর তো কোনো বক্সা তাদের নাই, কোনো বয়ান নাই। তাই তারা এরকম আননেসেসারি বক্তব্যগুলো সংসদে দেয়, এবং এগুলোর বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে, এবং জনগণ ওটি হচ্ছে বলেই তো আমরা কথা বলতেছি, মানুষ হাসাহাসি করতেছে। জি জি, অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই। জিয়া ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, 2 মিনিটের মধ্যে কাইন্ডলি যদি বলেন। সেটি হচ্ছে যে আমরা দেখেছি